রেলওয়ে গ্রুপ ডি 2025-এর পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে, তার অ্যান্সার কিও কিন্তু পাবলিশ হয়ে গেছে, আর 2026-এর কিন্তু রেলওয়ে গ্রুপ ডির ফর্ম ফিল আপ চলছে। তো আমাদের হাতে দুটো রেলওয়ে গ্রুপ ডির ভ্যাকেন্সি রয়েছে, একটা 2025, যারা ভালো স্কোর করেছো তাদের জন্য এরপরে পিইটি পরীক্ষা রয়েছে, আর 2026-এ যারা ফর্ম ফিল আপ করছো তাদের জন্য সিবিটি 1, তারপরে কিন্তু পিইটি পরীক্ষা তোমাকে দিতেই হবে। তো পিইটি পরীক্ষার প্রিপারেশন আমরা কেমনভাবে নেব? পিইটি পরীক্ষা স্যার আমরা অনেক দিন মাঠে যাইনি, আমরা প্র্যাকটিস করিনি, বা আমরা কোনো দিনই মাঠে যাইনি, তাহলে আমাদের রেলওয়ে পিইটি পরীক্ষা কিভাবে আমরা উত্তীর্ণ হব, কিভাবে আমরা এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টকে সঠিক পদ্ধতি অবলম্বন করে প্র্যাকটিস করতে পারবো? তো আজকের ক্লাসের মধ্যে তোমাদেরকে বলবো, কারণ আমি নিজে রেলওয়ে গ্রুপ ডির পিইটি পাস করেছি, তো আমার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব, তার সঙ্গে জানাবো সঠিক পদ্ধতি। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমেই তোমাদেরকে বলছি যে রেলওয়ে গ্রুপ ডি বা যে কোনো চাকরির পরীক্ষায় তোমার লক্ষ্য, তোমার দৃষ্টিকে কিন্তু পুরো সঠিক রাখতে হবে, বাঘের মতো প্রখর হতে হবে, তোমার লক্ষ্য যেন নির্দিষ্ট থাকে, যেন তোমার শিকার আসলে তুমি যেন ঝাঁপিয়ে পড়তে পারো। তো সেই শিকার করার সময় চলে এসেছে, বাঘের মতো হতে হবে, তোমাকে ঝাঁপিয়ে পড়তে হবে, লড়তে হবে। বাঘ যেমন নিজের শিকারকে হাতছাড়া করে না, তেমন ভাবে তোমার শিকারকে হাতছাড়া করলে হবে না, কারণ এই সুযোগ তোমার বারবার আসবে না জীবনে। তো বাঘের মতো শিকারী হতে হবে। তো চলো দেখা যাক বাঘের মতো শিকারী হতে গেলে আমাদের কি কি করতে হবে। দেখো, প্রথমেই বলি যে রেলওয়ে গ্রুপ ডির ক্ষেত্রে আমাদের প্রথমে কম্পিউটার বেসড টেস্ট। যারা 2025-এ পরীক্ষা দিয়েছো, অ্যান্সার কি পেয়ে গেছো, তারা তো এটা কমপ্লিট করে ফেলেছো, এই ফেজটা তাদের কমপ্লিট হয়ে গেছে, কম্পিউটার বেস তারা দিয়ে ফেলেছো। যারা 2026-এ ফর্ম ফিল আপ করছো তাদের জন্য বলছি, এটা তোমার উত্তীর্ণ হতে হবে, এই প্রথম স্টেজকে উত্তীর্ণ করলেই তবেই কিন্তু তুমি এই পিইটি পরীক্ষা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দিতে পারবে। তো যারা ভালো স্কোর করেছো বা যারা 2026-এ পরীক্ষা দেবে, আগের বারে কোনো কারণের জন্য স্কোর একটু খারাপ হয়ে গেছে, তাদের জন্য 2026-এ সুযোগ রয়েছে, ভালো করে পরীক্ষা দাও। তাহলে এই সিবিটি টেস্টের কাট অফ ক্লিয়ার করলে তুমি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে যেতে পারবে। এবার গেলেই হলো না, তার আগে থেকে তোমাকে প্রিপারেশন কিন্তু শুরু করে দিতে হবে। তুমি যদি ভাবো আমার কাট অফ মার্কস আসবে, রেজাল্ট আউট হবে, তারপরে আমি শুরু করব, তাহলে কিন্তু ততদিনে দেরি হয়ে যাবে, তুমি কভার করতে পারবে না। তুমি সেই সময় অনুযায়ী পরীক্ষায় যেটা দেওয়া আছে, আমি বলবো এরপরে যে কি কি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, সেগুলো তুমি সম্পূর্ণ করে উঠতে পারবে না, কারণ সময় তুমি হাতে অনেক কম পেয়ে যাবে। তো এখন থেকে প্রিপারেশন শুরু করো। বয়েজ আর গার্লস দুটোর জন্য কিন্তু আলাদা আলাদা নিয়ম আছে, ছেলেদের জন্য আলাদা নিয়ম, মেয়েদের জন্য কিন্তু আলাদা নিয়ম, পুরোপুরি আলাদাভাবে কিন্তু পরীক্ষা হবে। এবং যেখানে মেয়েদের পরীক্ষা হবে, যে মাঠের মধ্যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে মেয়েদের, সেই মাঠে ছেলেদের হবে না, মানে সেই দিন ছেলেদের হবে না, অন্য দিন হচ্ছে তোমার ছেলেদের পরীক্ষা হবে, সেই দিন আবার মেয়েদের পরীক্ষা হবে না। তো ঘাবড়ানোর কিছু নেই। অনেকে ভাবে স্যার আমি ছেলেদের সঙ্গে কি দৌড়াতে পারবো, আমি মেয়েদের সঙ্গে কি দৌড়াতে পারবো, এমন নয়। তাহলে ছেলেদের পরীক্ষা আলাদা দিনে হবে, মেয়েদের পরীক্ষা কিন্তু আলাদা ডেটে হবে, ঘাবড়ানোর কিছু নেই। স্যার নিয়মগুলো কি কি হয়? দেখো, তুমি সিবিটি পাস করলে, সিবিটি পাস করার পর ছেলেদের ক্ষেত্রে কি হয় সেটা বলে দিচ্ছি, মেয়েদের ক্ষেত্রেও বলে দিচ্ছি, এবং কিভাবে প্রিপারেশন করা হবে সের মধ্যেও আসছি। চলে এসো। দেখো, ছেলেদের ক্ষেত্রে প্রথমেই যেটা করতে হবে, 35 কেজি ওজন নিয়ে। স্যার 35 কেজিটা কিসের ওজন হবে? এটা কি বস্তা চাপিয়ে দেবে না লোহা চাপিয়ে দেবে মাথার উপরে? 35 কেজি তোমাকে একটা বস্তা চাপিয়ে দেবে। স্যার এটা কিসের বস্তা হবে? এটা মাটির হতে পারে বা বালির হতে পারে, মাটি বা বালি জাতীয় জিনিস হতে পারে, সেটা কিন্তু বস্তার মধ্যে ভরা থাকবে, বস্তার মধ্যে ভরা থাকবে, মুখ মোড়া থাকবে। এই 35 কেজি ওজনকে তুমি মাথায় নিতে পারো, তুমি ঘাড়ে নিতে পারো, নিয়ে তোমাকে 2 মিনিটের মধ্যে 100 মিটার ডিস্টেন্স কভার করতে হবে। 100 মিটার খুব সামান্য ডিস্টেন্স, তুমি যদি হেঁটে হেঁটেও যাও, শুধু এটা মানে মাটিতে ফেললে হবে না, এই তুমি ঘাড়ে করে নিলে, মাথায় নিলে, ঠিক আছে, নিয়ে সেখানে হেঁটে হেঁটে তুমি চলে যেতে পারো। এরকমভাবে তোমাকে যেতে হবে, পুরো লাইন কাটা থাকবে এরকমভাবে, তোমার সঙ্গে তোমার বন্ধু বান্ধবরা থাকবে, তারা দেখবে পরপর এরকমভাবে লাইন পাস করলে হবে না, সোজাসুজি হেঁটে হেঁটে গেলে পারেই তুমি এটা কভার করতে পারবে। এটা ছেলেদের ক্ষেত্রে 35 কেজি, মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা 35 কেজি নয়, মেয়েদের ক্ষেত্রে কিন্তু তখন হয়ে যাবে 20 কেজি। মেয়েদের ক্ষেত্রে ওয়েট কমিয়ে দেওয়া হচ্ছে, 20 কেজি করে দেওয়া হচ্ছে। টাইম 2 মিনিট, 100 মিটার, কিন্তু ওয়েট হচ্ছে 20 কেজি। তো 20 কেজি ওয়েট নিয়ে তোমাকে 100 মিটার যেতে হবে, এটা হচ্ছে প্রথম স্টেজ। যদি তুমি এখানে কোয়ালিফাই না করো, 100 মিটার যেতে না পারো, তাহলে তুমি কিন্তু এই ফিজিক্যাল এফিসিয়েন্সি সেকেন্ড পার্ট, মানে যেটা 1000 মিটারের দৌড় হবে বা 1 কিলোমিটার দৌড় হবে, সেখানে তোমাকে যেতে পারবে না। এটা মোটামুটি 99.99% ছেলেপুলে কভার করে ফেলে যারা যায়, 99.99%। সবাই ভাবে স্যার আমরা ওয়েট নিয়ে যাবো কি করে? এটা সবচেয়ে সোজা, এটা সবাই কভার করে ফেলে। কিভাবে প্র্যাকটিস করবে, প্রিপারেশন করবে বলছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্রথম স্টেজ। দ্বিতীয় স্টেজে স্যার কি করতে হবে? দ্বিতীয় স্টেজে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা 2026-এ ভাবছো পরীক্ষা দেবে, 2025-এর পরীক্ষা স্যার আমার খারাপ হয়েছে, মনে হচ্ছে আমার কাট অফ ক্লিয়ার হবে না, তাদেরকে বলছি এখন থেকে প্রিপারেশন করো, ভালো করে প্রিপারেশন করো, কারণ 2026 এই মোক্ষম সময়, এই প্রিপারেশনের সময়, এই সময়কে কাজে লাগাও।
সুবর্ণ যুগ, যেমন গুপ্ত সাম্রাজ্য ছিল প্রাচীন ভারতের ইতিহাসে সুবর্ণ যুগ, তেমনভাবে এই সময়টা 25-26-এর এই সময়টা যেটা রয়েছে, এই সময়টা হচ্ছে আমাদের সরকারি চাকরির সুবর্ণ যুগ। কারণ রেলওয়ে ভরে ভরে ভ্যাকেন্সি দিচ্ছে, এসএসসি ভরে ভরে ভ্যাকেন্সি দিচ্ছে, তো আমাদের স্টেট ভরে ভরে ভ্যাকেন্সি দিচ্ছে। তো এখন তুমি সময়টাকে কাজে লাগাও, এর জন্য তো প্রিপারেশন করতে পারো, প্রিপারেশন সঠিক পদ্ধতিতে করতে হবে, এবং তার জন্য রয়েছে আমাদের ইয়োর স্টাডি এসএসসি ফাউন্ডেশন ব্যাচে। এসএসসির প্রিপারেশন হচ্ছে আমাদের রেলওয়ে ফাউন্ডেশনে, রেলওয়ের জন্য প্রিপারেশন করানো হচ্ছে, পুলিশের জন্য পুলিশের, এরকম প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ব্যাচ রয়েছে, এবং প্রত্যেকটা জায়গায় তোমাকে আমি সায়েন্স পড়াবো, এবং সায়েন্স আমি এমনভাবে পড়িয়ে দেবো, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় 25-এর মধ্যে 25 কমন পাচ্ছে ছেলে পেলে, 24 কমন পাচ্ছে, 23 কমন পাচ্ছে, ভরে ভরে কমেন্ট আছে। তো তুমি যদি ভালো করে আমার কাছ থেকে প্রিপারেশন করো, অন্তত 5-6 মাস পড়তে হবে ভাই, 5-6 মাসের আগে কিছু করা যাবে না। যদি বলো স্যার 1 মাসে করিয়ে দিন, 1 মাস 2 মাসে হবে না। পরীক্ষার আগে অনেকে আসে, গ্রুপ ডি পরীক্ষার 1 মাস আগে আসলো, 2 মাস আগে আসলো, স্যার আমাকে সিলেবাস কভার করিয়ে দিন, ঠিক আছে? আমি বলি আমার সিলেবাস অলরেডি কভার আছে, তুমি দেখে নাও। সে দেখতে পারে না, সে কি করে পারবে? তো অন্তত তোমাকে 5-6 মাস ধরে প্রিপারেশন করতে হবে, এবং সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে। সেই গাইড করবো কে? গাইড করবো আমি বা আমরা। তোমাকে এমনভাবে পড়াবো, এই 5-6 মাস তোমার এমনভাবে খাটতে হবে, নিজেকেও খাটতে হবে, এবং আমরাও তোমার সঙ্গে সঙ্গে 100% খাটবো, খেটে তোমাকে রেলওয়ে কেন যে কোনো পরীক্ষার উত্তীর্ণ করানোর সেই জায়গায় নিয়ে চলে যাব। কারণ প্রচুর ছেলেপিলে আমাদের এখান থেকে চাকরি পাচ্ছে, যারা ভালো করে খাটছে চাকরি পাচ্ছে। তুমি যদি ভালো করে খাটো, সেই মনস্থির রাখো, সেই লক্ষ্য রাখো, অর্জুনের লক্ষ্য ভেদ করার মতো তোমার লক্ষ্য হতে হবে, বাঘের মতো দৃষ্টিশক্তি হতে হবে, শিকারকে শিকার করে ছিনিয়ে নিয়ে আসতে হবে, একদম শিকারীর মতো হতে হবে। তো সেরকমভাবে তুমি যদি প্রিপারেশন করো, তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি 6 মাস ভালো করে যদি পড়ো, তাহলে পারে তোমার এখান থেকে চাকরি কিন্তু কনফার্ম। তো চলে এসো, এই সমস্ত পরীক্ষাগুলো তুমি দিতে পারবে, তার সঙ্গে সঙ্গে ছোটবেলা ঘাটতি পূরণ করে পড়ানো হবে, এবং আপডেটেড কন্টেন্ট যেটা এখন রিসেন্টলি পরীক্ষায় দিচ্ছে যেসব কনসেপ্ট, সেগুলোকে ধরে ধরে করানো হবে, কনসেপ্ট ট্রিক্সের মাধ্যমে পড়ানো হবে, লাইভ ক্লাস তুমি করতে পারবে, তার সঙ্গে সঙ্গে মক টেস্ট দিতে পারবে, তোমার প্রাইভেট ডাউট সলভের একজন টিচার থাকবে, প্রাইভেট ডাউট সলভ তোমার 24 ঘন্টার মধ্যে করে দেওয়া হবে। তো এই সব সুযোগ সুবিধা পাচ্ছ তুমি ইয়োর স্টাডি অ্যাপের মধ্যে, ইয়োর স্টাডি অ্যাপ পাচ্ছ গুগল প্লে স্টোরের মধ্যে বা কমেন্ট বক্সের লিঙ্কের মধ্যে। আরও বিস্তারিত জানার জন্য কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনে, কন্ট্যাক্ট নাম্বারে কল করে নাও। চলে এসো আমাদের পরের পার্ট। তাহলে প্রথমে বললাম আমরা ছেলেদের ক্ষেত্রে 35 কেজি ওয়েট, বালির বস্তা নিয়ে বা মাটির বস্তা তোমাকে দিয়ে দেওয়া হবে, হেঁটে হেঁটে তুমি কি করবে, ড্যাং ড্যাং করতে করতে 100 মিটার দৌড় 2 মিনিটে কমপ্লিট করতে হবে। তো 100 মিটার 2 মিনিটে ইজি কমপ্লিট হয়ে যাবে, একদম সোজা। মেয়েদের ক্ষেত্রে এটা হবে 20 কেজি ওয়েট নিয়ে তোমাকে 100 মিটার হেঁটে হেঁটে যেতে হবে 2 মিনিটের মধ্যে। তাহলে ছেলে মেয়েদের ক্ষেত্রে প্রথম স্টেজ হয়ে গেল। এবারে আসছি আমাদের মেন স্টেজ। এই মেন স্টেজে হচ্ছে 1000 মিটার, মানে 1 কিলোমিটার। এই 1 কিলোমিটার ছেলেদের ক্ষেত্রে টাইম তুমি কম পাবে, কি টাইম পাচ্ছ না, 4 মিনিট 15 সেকেন্ড। 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে তোমাকে 1 কিলোমিটার দৌড়তে হবে। স্যার কোথায় দৌড়তে হবে? মনে প্রশ্ন আসবে, স্যার কোথায় দৌড়তে হবে? তোমাকে কি রাস্তার মধ্যে দৌড়তে হবে, ঠিক আছে, বা পিচ দেওয়া কোনো এর মধ্যে দৌড়তে হবে না, তোমাকে দৌড়তে হবে মাঠের মধ্যে। রেলওয়ের ময়দান আছে, বিভিন্ন জায়গায় ময়দান আছে, যেমন আমাদের কলকাতার মধ্যে রয়েছে, ঠিক আছে, চিত্তরঞ্জনের মধ্যে রয়েছে, বর্ধমানে রয়েছে, এরকমভাবে আমাদের এখানে লিলুয়া রয়েছে। তাহলে এরকমভাবে তোমার 3-4টে গ্রাউন্ড রয়েছে। তুমি যে জায়গায় পরীক্ষা দেবে সেই আরআরবির মধ্যে, সেই আরআরবিতে যেতে হবে। সেই আরআরবির মধ্যে বিভিন্ন রকম তোমার গ্রাউন্ড পাওয়া যায়। তুমি যদি এখন খড়গপুরে পরীক্ষা দাও, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইস্টার্ন রেলওয়ে, তুমি যদি সাউথ ইস্টার্নে পরীক্ষা দাও, তাহলে সাউথ ইস্টার্নের আন্ডারে বিভিন্ন রকম গ্রাউন্ড আছে, তো সেখানে তোমাকে গিয়ে পরীক্ষা দিতে হবে। তো প্রথমেই বলি, তুমি যে আরআরবিতে পরীক্ষা দেবে সেই আরআরবির আন্ডারে কতগুলো গ্রাউন্ড থাকে, 2-3টে গ্রাউন্ড থাকে, মাঠ থাকে, সেই মাঠে গিয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে। তুমি যদি ভাবো স্যার আমি চেন্নাইয়ে পরীক্ষা দেবো, চেন্নাই আরআরবিতে আমি ফিল আপ করেছি, তাহলে তোমাকে পিইটি টেস্ট চেন্নাইয়ে গিয়ে দিতে হবে, বোঝা গেল? পিইটি টেস্ট তোমার চেন্নাইয়ের ওই জোনের মধ্যে কোথাও গ্রাউন্ডে পরীক্ষা হবে। তুমি যদি ভাবো আমি মুম্বাই ফিল আপ করেছি, বা সেকেন্দ্রাবাদে ফিল আপ করেছি, বা আমি অন্য কোনো জলপাইগুড়িতে ফিল আপ করেছি, শিলিগুড়িতে ফিল আপ করেছি, তাহলে সেখানে গিয়ে তোমাকে সেই মাঠের মধ্যে কিন্তু পরীক্ষা দিতে হবে। তোমার পরীক্ষা কিন্তু তোমার স্থানীয় জায়গায় হবে না, ঠিক আছে? তাহলে এটা আমার ক্লিয়ার হয়ে গেল। স্যার আমি যে আরআরবিতে পরীক্ষা দেবো সেই আরআরবিতে আমার পিইটি হবে, এবং এই পিইটি যে দৌড়টা হবে, এই দৌড়টা মাঠের মধ্যে হবে, কোনো শক্ত জায়গার মধ্যে হবে না। কিন্তু মনে রাখতে হবে, এই দৌড় তুমি একা দৌড়বে না, তোমার সঙ্গে সঙ্গে কি হবে, আরও তোমার সঙ্গে সঙ্গে বন্ধু বান্ধব একটা গ্রুপ করে নেওয়া হয়, যে 40 জনের গ্রুপ, ঠিক আছে, বা 30 জনের গ্রুপ, সেই 30 জন একসঙ্গে দৌড়বে। তোমার পায়ের মধ্যে লাগানো থাকবে চিপ, তোমার পায়ের মধ্যে কি লাগানো থাকবে, এখানে চিপ লাগিয়ে দেওয়া হবে, মনে রাখবে, পায়ের মধ্যে তোমার চিপ লাগিয়ে দেওয়া হবে, এবং এই চিপের মাধ্যমে তোমার কাউন্ট ক্যালকুলেশন হয়ে যাবে। মানে বলতে চাইছি, মনে করো 30 জন দৌড়চ্ছে, দেখো কিছু জন আছে সামনে, কিছু জন দৌড়চ্ছে তার পিছনে, কিছু জন তার পিছনে, তাহলে ঘাবড়ানোর কিছু নেই। ওরা মনে করো একটা লাইন আছে, গোল রাউন্ড করে ঘোরাচ্ছে, গোল রাউন্ড করে, মনে করো তোমাকে 4 পাক দিতে হবে বা 5 পাক দিতে হবে, 5 পাক 200 মিটারের গোল করে 5 পাক দিতে হবে। তো 5 পাক দিতে হচ্ছে, ঠিক আছে, কিন্তু একবারে 30 জনকে 40 জনকে পাঠাবে না। ওরা কি করবে, প্রথমে 10 জনকে ছাড়লো, তারপরে 10 জনকে ছাড়লো, ঠিক আছে, এরকম করে ছাড়া হবে। এবং এখানে একটা সিস্টেম রাখা থাকবে, ওটাতে পা দিয়ে যেতে হবে,
ঠিক আছে, আমি নিজে পরীক্ষা দিয়েছি, আমি নিজে অভিজ্ঞতা দিয়ে তোমাকে বলছি যে তোমার পায়ে এরকম একটা চিপ লাগানো থাকবে এবং এবং এই চিপটা কখন অ্যাক্টিভেট হবে, যখন তুমি এই লাইনটা ক্রস করবে। যখন তুমি লাইনটা ক্রস করলে তখন তোমার চিপটা অ্যাক্টিভেট হয়ে গেল, টাইম শুরু হয়ে গেল, টিক 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 শুরু হয়ে গেল। মনে করো প্রথম 10 জন আসলো, তাহলে প্রথম 10 জন আগে বেরিয়ে গেল, তাহলে প্রথম 10 জনের আগে কাউন্ট হয়ে গেল, টাইম তাদের ওখান থেকে শুরু হচ্ছে। তুমি মনে করো 10 সেকেন্ড বা 15 সেকেন্ড পর থেকে স্টার্ট করলে, তার পিছনে রয়েছো, যেই তুমি 10 সেকেন্ড পরে ওই লাইনটা ক্রস করলে তোমার তখন ওটা অ্যাক্টিভেট হয়ে গেল, চিপ অ্যাক্টিভেট হয়ে গেল, তোমার টাইম তখন থেকে স্টার্ট হবে। তার মানে ওর থেকে 10 সেকেন্ড পরে তোমার অ্যাক্টিভ হচ্ছে বা 15 সেকেন্ড পরে অ্যাক্টিভ হচ্ছে। তুমি যত পিছনে থাকবে ঘাবড়ানোর কিছু নেই, স্যার আমি সবার পিছনে আছি, ঠিক আছে সবার পিছনে আছি, তাহলে আমার কি মানে আমাকে সবাইকে এগিয়ে যেতে হবে, টপকে যেতে হবে না, তোমার টাইম তাদের পর থেকে স্টার্ট হবে, তাদের টাইম আগে স্টার্ট হয়ে গেছে, তারা তারার মতো দৌড়বে, তুমি তোমার মতো দৌড়বে, ঠিক আছে। তোমার কম্পিটিশন তাদের সঙ্গে নয়, তোমার কম্পিটিশন তোমার সঙ্গে। তোমার কমপ্লিট করতে হবে 4 মিনিট 15 সেকেন্ড। 4 মিনিট 15 সেকেন্ডে তুমি যদি 1000 মিটার কমপ্লিট করে ফেলো বা 1 কিলোমিটার কমপ্লিট করে ফেলো তাহলে হয়ে গেল, ঠিক আছে, তাহলে তুমি পিইটি পাস করে গেলে। এটা একদম সোজা। সবাই ঘাবড়ায়, স্যার আমি 4 মিনিট 15 সেকেন্ডে কভার করবো কি করে, আমি মাঠে দৌড়চ্ছি, আমার 7 মিনিট লাগছে, আমার 6 মিনিট লাগছে, তার জন্য বলবো কিভাবে তুমি কভার করবে, ঠিক আছে। আমি অনেকদিন প্র্যাকটিস করিনি, 4-5 বছর মাঠে যাইনি, 4 বছর 5 বছর পরে মাঠে গেছি, প্র্যাকটিস করেছি, টানা 1.5 থেকে 2 মাস প্র্যাকটিস করেছি, ঠিক আছে। 1.5 থেকে 2 মাসের মধ্যে আমার এই প্র্যাকটিস করার ফলে আমার 3 মিনিট সম্ভবত 95 সেকেন্ডের মধ্যে কভার হয়ে গেছে, ঠিক আছে। তো এটা তুমি করতে পারবে, কিভাবে করবে আসছি তার মধ্যে। তাহলে এটা বোঝা গেল যে স্যার আমাদের ছেলেদের ক্ষেত্রে 1000 মিটার 4 মিনিট 15 সেকেন্ডে কভার করতে হবে, মাথার মধ্যে ঢুকিয়ে নাও, ঠিক আছে। আর মেয়েদের ক্ষেত্রে কি করতে হবে, মেয়েদের ক্ষেত্রে টাইমটা এখানে বেশি পাবে, এখানে 1000 মিটারই কভার করতে হবে, কিন্তু টাইম মেয়েদের ক্ষেত্রে একটু বেশি দিয়ে দেওয়া হয়। মেয়েদের ক্ষেত্রে 5 মিনিট 40 সেকেন্ড। স্যার 5 মিনিট 40 সেকেন্ড মেয়েদেরকে বেশি দিয়ে দেওয়া হচ্ছে কেন? দেখো এটা গভর্নমেন্টের রুলস, ঠিক আছে, এখানে আমরা কিছু করতে পারি না। তো গভর্নমেন্টের রুলস অনুযায়ী মেয়েদেরকে 5 মিনিট 40 সেকেন্ডে কভার করতে হবে 1000 মিটার, ঠিক আছে। তো এটা আমরা বুঝে গেলাম, স্যার আমাদের এইগুলো করতে হবে। স্যার আমরা এবারে প্র্যাকটিসটা করবো কি করে? আমার নাম্বার ভালো আছে, 2025 আমি পরীক্ষা দিয়েছি স্যার, মোটামুটি কাট অফ মনে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা 2025-এর যে যারা কাট অফ ক্লিয়ার করবো ভাবছি, তারা এখন থেকে প্রিপারেশন করবো, স্যার কীভাবে করবো? বা 2026-এ স্যার আমি পরীক্ষা দেবো, তো 2026-এর প্রিপারেশন আমি এখন থেকে কীভাবে করবো পিটির জন্য? তো চলো বলি। দেখো তোমার আশেপাশে দেখবে বিভিন্ন মাঠ আছে, বাড়ির আশেপাশে দেখবে কোথাও না কোথাও ঠিক মাঠ আছে, 1 কিলোমিটারের মধ্যে 1.5 কিলোমিটারের মধ্যে মাঠ তুমি পেয়ে যাবে। এই মাঠের মধ্যে তুমি দৌড়ো, মাঠের মধ্যে এখন থেকে দৌড় প্র্যাকটিস করা শুরু করে দাও। যদি কোনো কোচিং না যাও বা কোথাও না যাও, কোথাও যাওয়ার দরকার নেই, আমি কোনো কোচিং নিইনি, আমি নিজে নিজে প্র্যাকটিস করেছি। হ্যাঁ, কয়েকটা গ্রুপ করে নাও, 2-1টা বন্ধু থাকবে, 2-4 জন বন্ধু থাকবে, থেকে দৌড়ানো শুরু করে দাও। স্যার আমরা কখন দৌড়বো? তোমাদের দৌড়ানোর টাইম হচ্ছে একদম সকালে দৌড়বে আর বিকেলে দৌড়বে। আমি 2 টাইমেই দৌড়তাম, তোমরাও 2 টাইমই দৌড়বে, সকাল প্লাস বিকেল, ঠিক আছে। সকালবেলা দৌড়ো, বিকেলবেলা দৌড়ো। স্যার আমাদের তো স্যার সকাল বিকেল দৌড়চ্ছি, কিন্তু কাজকর্ম রয়েছে। তাহলে কাজকর্ম যদি থাকে সকাল বিকেলে, তাহলে চেষ্টা করো 1 টাইম দৌড়ানো, 1 টাইম দৌড়ানোর চেষ্টা করো, একটু বেশি সময় ধরে চেষ্টা করো। স্যার আমরা সকাল বিকেল দৌড়চ্ছি স্যার, বা 1 টাইম দৌড়চ্ছি স্যার, কিন্তু আমাদের টাইম কভার হচ্ছে না, তাহলে আমরা কি করব? দেখো প্রথমেই বলি কতগুলো নিয়ম আছে। তুমি প্রথমেই কি করবে, দৌড়বে যখন তুমি সকালে বা বিকেলে দৌড়বে, তুমি কিন্তু খালি পায়ে দৌড়বে না, খালি পায়ে দৌড়বে না। কেন? কারণ মাঠের মধ্যে যখন যাচ্ছ, ঠিক আছে, মাঠের মধ্যে হাড়, ঠিক আছে, মাটি রয়েছে বা তোমার শক্ত কোনো জিনিস রয়েছে, তোমার যদি তুমি পায়ে কোনো ক্ষতি হয়ে যায়, তুমি যদি হোঁচট খেয়ে পড়ে যাও, তাহলে পারে ব্যাস 1 মাস 1.5 মাস তোমার হয়তো পা নিয়ে বসে থাকতেই হলো, তখন তোমার গন্ডগোল হয়ে যাবে। এই জন্য ওখানেও তুমি জুতো পরে দৌড়তে পারবে, তুমি জুতো পরেই সবাই দৌড়োয়, তাহলে কয়েকজন মাত্র খালি পায়ে দৌড়তে পারে, হয়তো যারা প্র্যাকটিস করে তারা দৌড়োয়, আমি জানি না, কিন্তু তোমাকে আমি বলবো যে জুতো পরে দৌড়বে। প্রথমে একটা জুতো কিনবে, ঠিক আছে, দৌড়ানোর জন্য একটা তোমাকে জুতো কিনতে হবে, এবং এই জুতো যেন ভারী না হয়। দৌড়ানোর জন্য বলবে আমরা দৌড়াবো, তোমাকে দিয়ে দেবে জুতো, ঠিক আছে, দেখবে ওয়েট দেখে নেবে হালকা কোনটা আছে, কারণ ভারী জুতো যদি তুমি পরে ফেলো, আমরা নর্মালি যেগুলো ঘুরতে যাই, হ্যাঁ একটা বুট পরে চলে গেলাম, ভারী বুট, তুমি ওই ভারী বুটের ওয়েট সহ্য করতে পারবে না, দৌড়তে পারবে না, ঠিক আছে। তাহলে এখানে তোমাকে একটা জুতো কিনে নিতে হবে প্রথমে, যারা একদম শুরু করছো প্রথম দিক থেকে, তোমরা জানো যে সেই জুতো পরে তুমি দৌড়বে সকালে বিকেলে প্র্যাকটিস করলে। স্যার কতক্ষণ প্র্যাকটিস করব? মোটামুটি চেষ্টা করবে 1 থেকে 2 ঘন্টা, 1 থেকে 2 ঘন্টা। যদি সময় একদম কম থাকে, ফার্স্টে শুরু করো 1 ঘন্টা দিয়ে, তারপর আস্তে আস্তে করে টাইমটাকে বাড়াও, 1.5 ঘন্টা 2 ঘন্টা নিয়ে যাও। স্যার আমরা প্রথমেই কি স্পিডে দৌড়বো? প্রথমেই আমরা 4 মিনিটে কভার করার চেষ্টা করবো, 4 মিনিট 15 সেকেন্ডে, মেয়েদের ক্ষেত্রে 5 মিনিট 40 সেকেন্ডে? না, তাহলে কিন্তু পারবে না। প্রথমে যদি তুমি স্পিডে দৌড়ে যাও, দেখবে তুমি 1 পাক দৌড়লে বা 2 পাক দৌড়লে তুমি হাঁপিয়ে যাচ্ছ, কারণ আমাদের অনেকদিন প্র্যাকটিস নেই। সেই জন্য আমরা কি করি না, অনেকের প্র্যাকটিস যাদের আছে তাদের ক্ষেত্রে অসুবিধা হয় না, কিন্তু যারা প্র্যাকটিস করে না, যারা শুধু পড়াশোনা করেছে, তাদের ক্ষেত্রে অসুবিধা হবে, বা অনেকদিন প্র্যাকটিস করেনি তাদের ক্ষেত্রে অসুবিধা হবে। তাহলে অসুবিধা হওয়ার জন্য তুমি প্রথমে কি করবে, প্রথমে একবারে যদি স্পিডে দৌড়তে চাও তাহলে পারবে না। তুমি যে মাঠে প্র্যাকটিস করবে সেই মাঠে প্রথমে আস্তে আস্তে দৌড়ো, প্রথমে ফ্রি হ্যান্ড রানিং করো, আস্তে আস্তে ধিক 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 করে দৌড়ো, ঠিক আছে, কিন্তু বেশিক্ষণ দৌড়ো। তোমায় 1 কিলোমিটার বলেছে, তোমাকে 1 কিলোমিটার দৌড়তে হবে না। তুমি কি করবে, তুমি ওখানে
অন্তত 8 থেকে 10 কিলোমিটার রাউন্ড দাও, ঠিক আছে? মানে মনে করো একটা বড় মাঠ আছে, সেই মাঠটা মনে করো কত পাকের মাঠ আছে, ঠিক আছে? সেই মাঠটা মনে করো তোমার 400 মিটারের, 500 মিটারের এই একটা পাক দিলে, ঠিক আছে? তো 400-500 মিটার রয়েছে, তাহলে তুমি 2 পাক দিলে তোমার হচ্ছে 1 কিলোমিটার। তুমি 2 পাক দিয়ে থেমে থাকবে না, তুমি চেষ্টা করবে 8 পাক, 10 পাক, আস্তে আস্তে 15 পাক, 20 পাক, আস্তে আস্তে দাও। প্রথমে জোরে দৌড়ানোর দরকার নেই, প্রথমে আস্তে আস্তে দাও, ঠিক আছে? আস্তে 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 দৌড়ো। তো আস্তে 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 দড়িয়ে তোমাকে দমটা নিয়ে এসো, দম দরকার। তাহলে ওখানে গিয়ে তুমি যদি দমই না পাও, 4 মিনিট 5 মিনিট ধরে তুমি দৌড়ানোর দম না পাও, তাহলে কি হবে, ঠিক আছে? তাহলে তুমি 2 মিনিট দৌড়ে হাঁপিয়ে পড়বে। তাই জন্য তোমাকে দম নিয়ে আসতে হবে। দম নিয়ে আসার জন্য তোমাকে প্রথমে 4 মিনিটের দম আনার জন্য, 5 মিনিটের দম আনার জন্য তোমাকে 15-20 মিনিট প্র্যাকটিস করতে হবে। স্যার এটা তো স্যার হচ্ছে না স্যার, কি করবো স্যার? যদি না হয় তার জন্য তুমি কি করবে না, তুমি মনে করি একবারে তুমি 10 পাক দিতে পারছো না, তুমি প্রথমে 2 পাক দাও, দিয়ে একটু বসো 5 মিনিট, 5 মিনিট বসে আবার দাও, বা 10 মিনিট বসো, দাঁড়াও, দাঁড়িয়ে আবার দাও, ঠিক আছে? আস্তে আস্তে আবার দৌড়ো, আস্তে দৌড়ো, দৌড়ি যাও, ঠিক আছে? দৌড় প্র্যাকটিস করো। এই করতে করতে মোটামুটি 15 থেকে 20 দিন প্র্যাকটিস করো, দেখবে তোমার দম চলে আসবে অটোমেটিকলি। তুমি দেখবে একবারে তুমি 10 পাক দৌড়তে পারছো, আস্তে আস্তে দৌড়চ্ছ, কিন্তু 10 পাক তুমি একবারে দিতে পারছো। যেই তুমি 10 পাক দিতে পারবে, সেই জায়গায় চলে আসবে, তখন তোমার মাসেল পাওয়ার বেড়ে যাবে, তখন তোমার ভেতরে ইমিউনিটি তৈরি হয়ে যাবে, ঠিক আছে? 15-20 দিন, বলে 21 দিন কোনো জিনিস প্র্যাকটিস করলে, সায়েন্সের ভাষায় বলে 21 দিন কোনো জিনিস যদি প্র্যাকটিস করা হয়, তাহলে সেটা তোমার মধ্যে অ্যাক্টিভেট হয়ে যায়। তো তুমি যদি 21 দিন প্র্যাকটিস করো এরকমভাবে, তাহলে তোমার এই 15 মিনিট ধরে টানা দৌড় প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে? তুমি আর দাঁড়াবে না, হাঁপাবে না। এবং তার জন্য কি করতে হবে, দেখবে প্রথম দিকে তোমাদের পায়ে ব্যথা হবে, শ্বাস নিতে কষ্ট হবে, শরীর ব্যথা হবে। তার জন্য তোমাকে কি করতে হবে না, স্ট্রেচিং পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। সেটাও বলছি যে কি কি স্ট্রেচিং করতে হয়, ঠিক আছে? চলে আসো। তাহলে প্রথমে তুমি দৌড়লে, জুতো কিনে দৌড়লে, প্রথমে স্পিডে দৌড়বে না, প্রথমে কি করবে, আস্তে আস্তে দৌড়ানো প্র্যাকটিস করলে, মোটামুটি 15 থেকে 20 দিন এরকমভাবে প্র্যাকটিস করতে করতে যখন তোমার দম চলে আসলো, যখন তুমি দেখলে না এবার আমি 10 পাক এক টানা দৌড়তে পারবো, 10 টানা আস্তে আস্তে দৌড়বো, কিন্তু আস্তে আস্তে দৌড়বো, এক টানা আমি দৌড়তে পারছি। টাইম দেখবে না, প্রথমে টাইম দেখবে না যে স্যার আমার 5 মিনিটে কভার হচ্ছে না, 4 মিনিটে কভার হচ্ছে, প্রথমে টাইম দেখবে না, তাহলে গুলিয়ে যাবে। প্রথমে টাইম না দেখে আমরা দৌড় প্র্যাকটিস করব, ঠিক আছে? আমরা দম নিয়ে আসবো। তারপরে কি করব, মোটামুটি 20 দিন হয়ে গেল, 20 দিন হয়ে যাওয়ার পরে তখন তুমি চেষ্টা করবে আস্তে আস্তে স্পিড বাড়ানোর। তখন তুমি দেখবে যে আমার 1 কিলোমিটার দূরতে মোটামুটি বিভিন্ন অ্যাপ পাওয়া যায়, দেখে নেবে, হ্যাঁ, ঘড়ির মধ্যে বা দেখে নিলে পরে তুমি দেখবে আমার 1 কিলোমিটারে কত টাইম লাগছে। দেখবে তোমার 4 মিনিট 15 সেকেন্ডে কভার হচ্ছে না, বেশি লাগছে, 5 মিনিট লাগছে। হ্যাঁ, আমার তো প্রথমে 6 মিনিট লাগতো, 6 মিনিট, তো আমি ঘাবড়ে গেছিলাম, 6 মিনিট বাবারে কি করে নিয়ে আসবো 4 মিনিট 15 সেকেন্ডে? তো ঘাবড়ানোর কিছু নেই। তারপরে আস্তে আস্তে স্পিড বাড়িয়ে যাও, ঠিক আছে? 6 মিনিট আসছে স্যার, 5.5 মিনিট আসছে, 5 মিনিট আসছে, ঘাবড়ে যাবে না, ঠিক আছে? কভার করো, ঠিক আছে? এবার ওরকম করে চেষ্টা করো যে প্রতিদিন একটা জোরে পাক দেওয়ার, প্রতিদিন চেষ্টা করো। 20 দিন হয়ে যাওয়ার পরে চেষ্টা করো যে একটা বা দুটো রাউন্ড, সকালে একবার বিকেলে একবার, একটা জোরে পাক দেওয়ার, ঠিক আছে? এবং তারপরে কি করবে, আস্তে আস্তে পাক দিলে, বা প্রথমে আস্তে পাক দিয়ে নিলে, 10 পাক দিয়ে দিলে আস্তে, তারপরে 1 কিলোমিটারটা জোরে দৌড়ো, ঠিক আছে? চেষ্টা করো জোরে দৌড়ানোর, তখন তোমার দম হয়ে গেছে, স্পিড একটু বেড়েছে, ঠিক আছে? হাঁপিয়ে পড়ছো না। তাহলে তখন তুমি আস্তে আস্তে দৌড়লে 8 পাক মনে করো, 2 পাক জোরে দৌড়লে, বা 10 পাক তুমি আস্তে আস্তে দৌড়লে, 2 পাক জোরে দৌড়িয়ে নিলে, ঠিক আছে? কিন্তু টাইম তখনও আসবে না। তারপরে কি করলে, ওরকম করে প্র্যাকটিস করে যাও, ওরকম করে মোটামুটি যতদিন সময় আছে, মোটামুটি 10 দিন 15 দিন 20 দিন প্র্যাকটিস করে যাও। তারপরে 10 দিন 15 দিন 20 দিন পরে গিয়ে দেখবে যে তোমার স্পিড কিন্তু বেড়েছে আস্তে আস্তে। স্পিড যখন বাড়বে তখন দেখবে আস্তে আস্তে তোমার টাইম অটোমেটিকলি কমছে, ঠিক আছে? আস্তে আস্তে 4.5 মিনিটে চলে আসবে, 4 মিনিট 15 সেকেন্ড, 4 মিনিটের মধ্যে চলে আসবে। অনেকে তো 3 মিনিট 90 সেকেন্ড, 3 মিনিট 50 সেকেন্ডে কমপ্লিট করে দেয়, ঠিক আছে? তো এরকমভাবে অনেকে কমপ্লিট করে দিচ্ছে, ঠিক আছে? ওটা 3.90 হবে, 3.90, ওখানে ডিজিটাল ঘড়ি থাকে, 3.90 তে কমপ্লিট করে দিচ্ছে, ঠিক আছে? আমার যেমন 3.95 মানে 4 মিনিটের একটু আগে হয়ে গেছে, ঠিক আছে? তো এরকমভাবে কভার করতে হবে। এবং যেটা স্ট্রেচিং করতে হবে সেই পার্টের মধ্যে আসি, যে দেখবে তুমি যখন দৌড়বে তখন তোমার পায়ে বা হাতে অনেক সময় টান পড়ে, পেশিতে টান পড়ে, ঠিক আছে? বা ব্যথা হয়, এমন দৌড়লে একদিনকে 10 পাক ঘুরে গেলে পরের দিনকে তোমার আর উঠতেই পারলে না, তাহলে গন্ডগোল হয়ে যাবে। এই জন্য তোমাকে স্ট্রেচিং করতে হবে, বিভিন্ন রকম ব্যায়াম করতে হবে, যেটাকে আমরা বলি ব্যায়াম করতে হবে, ঠিক আছে? তাহলে বিভিন্ন রকম ব্যায়াম করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। যখন পায়ে তুমি দেখবে যে আশেপাশের বন্ধু বান্ধবের থেকে হেল্প নিতে পারো, বা যারা এই সমস্ত করায় ট্রেনার, ঠিক আছে? বা তুমি দেখবে বিভিন্ন ভিডিও দেখে তুমি দেখতে পারো যে কীরকমভাবে স্ট্রেচিং করতে হয়। বিভিন্ন রকমভাবে তুমি একটা এক্সারসাইজ করে নিলে, দৌড়ানোর আগে একটু করলে আর দৌড়ানোর পরে করতে হবে। দৌড়ানোর পরে তুমি বসে পড়বে না, দৌড়ানোর পরে যদি তুমি বসে পড়ো তাহলে কিন্তু পায়ে প্রচণ্ড ব্যথা হবে। তো দৌড়ানোর পরে তুমি কি করবে, অন্তত 10 মিনিট ধরে 15 মিনিট ধরে স্ট্রেচিং করে নিলে, তাহলে কি হবে, তোমার পা হাত পায়ে মাসেলগুলো আবার রক্ত সঞ্চালন ঠিকমতো হয়ে গেল, এবং তারপরে তুমি বাড়িতে আসলে ঠিকমতোভাবে চলাচল করলে তাহলে ঠিকঠাক হবে। কিছুদিন
এরকম ব্যথা চলবে, 10-15 দিন হয়ে গেলে তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের পদ্ধতি, প্র্যাকটিস করার পদ্ধতি তোমাকে বলে দিলাম, স্ট্রেচিং করার পদ্ধতি তোমাকে বলে দিলাম, ঠিক আছে? এগুলো একটু করলে দেখবে যে 2 মাসের মধ্যে, 1.5 থেকে 2 মাসের মধ্যে, পরীক্ষা তো একটু দেরি আছে, রেজাল্ট বেরোবে তারপরে হবে, মোটামুটি 1.5 থেকে 2 মাসের মধ্যে তুমি অনায়াসে একদম সহজভাবে উত্তীর্ণ হতে পারবে। এবং শেষে করতে হবে হচ্ছে এই টেস্টটা, যেটা হচ্ছে আমাদের বালির বস্তা নিয়ে 20 কেজি, বা মেয়েদের ক্ষেত্রে 20 কেজি, ছেলেদের ক্ষেত্রে 35 কেজি। তো এই 35 কেজি এবং 20 কেজি ওয়েটটা তুমি লাস্টে প্র্যাকটিস করবে, প্রথমে নয়। এটা একদম সোজা, লাস্টের 1 সপ্তাহ আগে বা 10 দিন আগে থেকে তুমি প্র্যাকটিস করবে, দেখবে প্রতিদিন একবার করে, 2বার করে প্র্যাকটিস করে নেবে। এটা একদম সোজা, এটা পেরে যাবে। সবাই ঘাবড়ায় এটার জন্য, কিন্তু এটা ঘাবড়ানোর কিছু নেই। একবার তুমি যদি কাঁধে তুলে নাও, ঠিক আছে, হ্যাঁ, তাহলে পরে তুমি অনায়াসেই 100 মিটার 2 মিনিটের মধ্যে চলে যেতে পারবে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তুমি দৌড়ের দিকে প্র্যাকটিস করো, ভালো করে দৌড়াও, দেখবে 2025-এ ক্লিয়ার হয়ে যাবেই যাবে। এবং যদি তোমার মনে হয় যে 2025-এ স্যার হবে না বা নাম্বার কম আছে, তাহলে ভালো করে খাটো। 2026-এর জন্য ফর্ম ফিল আপ করেছো, ফর্ম ফিল আপ করে ভালো করে খাটো, এখন থেকে খাটো, কারণ সময় অনেকটা পেয়ে যাচ্ছ। তারা 2026-এ যারা পরীক্ষা দেয় তারা সময় অনেকটা পাবে। তো এই সময়ের মধ্যে খাটতে থাকো, তার সঙ্গে সঙ্গে CBT 1 প্রিপারেশন করতে থাকো, পরীক্ষা ভালো করে দাও, যাতে তুমি CBT 1 ক্র্যাক করো, PET ক্র্যাক করে একবারে 2026-এ চাকরি জয়েন করতে পারো, ঠিক আছে, বা 2027-এর প্রথম দিকে জয়েন করতে পারো। দেখো, চলে এসো, তাহলে এইভাবে করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে একটা জিনিস যেটা কনফিডেন্স সবাই হারিয়ে ফেলে, স্যার আমার বয়স বেড়ে গেছে, অনেকের 30-এর বেশি বয়স হয়ে গেছে, 32 হয়ে গেছে, 33 বছর হয়ে গেছে, তো অনেকের বয়স বেশি হয়ে যায়, তারা ঘাবড়ে যায়, স্যার আমরা PET পাস করবো কি করে? দেখো, বয়স কোনো ফ্যাক্টর না, বয়স কোনো ফ্যাক্টর না। বাঘ বুড়ো হয়ে গেলে স্বীকার করতে ভুলে না, তেমন ভাবে তোমার বয়স বেড়ে গেছে, তুমি স্বীকার করতে ভুলবে না, তোমাকে চাকরি পেতে হবে, ঠিক আছে? হয়তো আমাদের জন্য বিভিন্ন কারণ অকারণের জন্য, বিভিন্ন পারিপার্শ্বিক কারণের জন্য হয়তো আমাদের বয়স বেড়ে গেছে, আমরা হয়তো টাইমে কভার করতে পারিনি। আমরা 28 বছরের ছেলের সঙ্গে, আমরা 25 বছরের ছেলের সঙ্গে দৌড়বো কি করে? ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে? দৌড়তে হবে, আমাদের কম্পিটিশন করতে হবে, লড়তে হবে, ঠিক আছে, এবং জিততে হবে। এরকম টার্গেট নিয়ে এগোও, একদম পারবে, প্রিপারেশন করো, পারবে, ঠিক আছে? দেখো, বয়স্ক প্লেয়াররা খেলছে না, আজকে 40 বছর বয়সে, 42 বছর বয়সে প্লেয়াররা খেলে যাচ্ছে, ঠিক আছে? রোহিত শর্মার বয়স কত? 38 বছর, ক্যাপ্টেন্সি করে খেলে যাচ্ছে, 4-6 মারছে, ঠিক আছে? তাহলে তারা যদি ভাবতো যে আমার বয়স বেশি হয়ে গেছে, আমরা খেলবো না বা মারতে পারবো না, তারা দল থেকে ছিটকে যেত। তোমাকে দল থেকে ছিটকালে হবে না, লক্ষ্য স্থির রাখতে হবে এবং এগিয়ে যেতে হবে। লক্ষ্য রাখতে হবে বাঘের মতো, বাঘের চোখের মতো, এবং শিকার করতে হবে পুরো একেবারে শিকারীর মতো। তো চলো, আজকে এই কোটেশন দিয়ে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, থ্যাংক ইউ, জয় হিন্দ।